নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন দাস। সেপ্টেম্বরে ভারত সিরিজ থেকে দায়িত্ব দিতে পারে বোর্ড, খবর গণমাধ্যমের। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ, ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে লিটন। আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের। শুধু ফুটবল ক্রিকেট নয়, নতুন কুড়ির 10 ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু দ্বিতীয় আসর এবং আগামী 2 সপ্তাহের মধ্যে পুরোপুরি খেলার জন্য প্রস্তুত হবে জাতীয় স্টেডিয়াম। আশা গ্রাউন্ডস কমিটির। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস বাফুফের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। নানা সমালোচনার মুখে অবশেষে ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটে 3 অধিনায়কের দোলাচল থেকে বেরিয়ে সাদা ও লাল বলে ভিন্ন ভিন্ন অধিনায়ক রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গণমাধ্যমের খবর, আসন্ন ভারত সিরিজেই ওয়ানডে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন অধিনায়ক লিটন কুমার দাস। 2 দশকে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ। 2027 বিশ্বকাপের সরাসরি খেলা এখনও চূড়ান্ত হয়নি টাইগারদের। এমন পরিস্থিতিতে গেল বছর জুনে শান্তর জায়গায় বাংলাদেশের ওয়ানডে দলের দায়িত্ব নেয় মেহেদী হাসান মিরাজ। প্রিয় সংস্করণে দেশকে কতটুকু এগিয়ে নিতে পারলেন টাইগার ক্যাপ্টেন? কেননা গুঞ্জন এখন সত্যি, 1 বছরের মাথায় অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের এক রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। 3 ফরম্যাটে 3 অধিনায়কের রীতি থেকে বেরিয়ে আসতে চাইছে বিসিবি। লাল বল ও সাদা বলে ভিন্ন অধিনায়কের পরিকল্পনা। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্বের চুক্তিতে ছিলেন মেহেদী মিরাজ। তবে 1 বছর পরীক্ষা নিরীক্ষার পর প্রশ্নবিদ্ধ তার অধিনায়কত্ব। এমনকি মাঠের পারফরম্যান্সেও দলে থাকা নিয়ে আছে সংশয়। টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস পেতে চলেছেন ওয়ানডে দলের দায়িত্ব। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন তাওহিদ হৃদয়। ঘরের মাঠে শেষ 4টা সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আবার বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগাররা। ধুঁকতে থাকা দলটার ধারাবাহিকতা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে 24 ম্যাচে 10 জয়ের বিপরীতে 13 হার আর 1টিতে ড্র। আর বিদেশে 13 ম্যাচে জয় কেবল 2টিতে, বাকি সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। 2023 এশিয়া কাপের পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পাননি টাইগার অধিনায়ক। গেল 1 বছরে মিরাজের উইলো থেকে এসেছে একটি 50। বল হাতেও ঢের বিবর্ণ তার অফ ব্রেক। মাঠে তার ভুল কৌশলগত সিদ্ধান্তের মাসুল গুনতে হয়েছে পুরো দলকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ভারত সিরিজে ওয়ানডে দলের দায়িত্ব বুঝে নেবেন লিটন দাস। 2 দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আর নানা জল ঘোলার পর অনেকটাই নিশ্চিত ঘরের মাঠে ভারতের সাথে ওয়ানডে আর টি-20 সিরিজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত 3 ম্যাচের টি-20 সিরিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সেপ্টেম্বরের প্রথমার্ধে ঢাকা ও চট্টগ্রামে মাঠে গড়াতে পারে বহুল কাঙ্ক্ষিত এই সিরিজ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সফর সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে ফিরেছেন লিটন দাস। টাইগারদের অনুশীলনের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, কি অবস্থা অনুশীলনের? 2 নেটে ব্যাটিং করছেন হাসান মাহমুদ এবং মুশফিক হাসান। লম্বা সময় ধরে কিন্তু তারা ব্যাটিং অনুশীলনটা করছেন এবং এর আগে তাইজুল ইসলামও প্রায় যদি বলি 1 ঘন্টা যাবৎ তিনি আসলে তার ব্যাটিং অনুশীলন করেছেন। আমরা যদি বলি এই সামনের যে অস্ট্রেলিয়া সফর, এটা বাংলাদেশের জন্য অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে শুধু ব্যাটারদের নয়, যদি বলি আসলে বোলারদেরও আসলে ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে বাংলাদেশের শুরুর একদম টপ অর্ডার থেকে যদি শুরু করি, একদম প্রায় অনেকটা জুড়েই আসলে লেফটি ব্যাটসম্যানদের আধিপত্য। যদি রাইটি ব্যাটসম্যানের কথা বলি, সেক্ষেত্রে বোলারদের সংখ্যাটাই বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে একটা বড় চ্যালেঞ্জই পড়তে হবে।
আর এই সিরিজ নিয়ে কিন্তু বাংলাদেশ যদি বলি প্রথমে একটা যে ইনজুরির লম্বা লাইন ছিল সেখান থেকে কিছুটা বাংলাদেশের সুসময় ফিরছে, তবে যদিও লিটন দাস সুস্থ হলেও কিন্তু তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে আজকে তিনি মাঠে এসেছেন এবং তিনি একেবারে লাইট প্র্যাকটিস করে ব্যাট বলের কোনো কাজ না করলেও তিনি কিন্তু বেশ কিছুক্ষণ রানিং করেছেন এবং আমি দেখেছি যে এইচপির যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছেন এবং তার যেই ব্যাটিংয়ের যে রিদমটা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা যায় সেটা কিন্তু তা নিয়ে কিন্তু সে লম্বা সময় কথা বলেছেন। এছাড়া আমরা যদি বলি বাকি যে কোচ ছিলেন বাবুল ইসলামের সঙ্গেও কিন্তু লিটন লম্বা সময় কথা বলেছেন, কারণ লিটনের প্রয়োজনটা এই সফরে অনেক বেশি। প্রথম টেস্টে লিটন খেলতে পারবেন না, কিন্তু ম্যাকাইতে আসলে লিটনকে পাওয়ার বিষয়ে আশাবাদী নির্বাচক প্যানেল এবং তারা সেই হিসেবেই আসলে দলের পরিকল্পনা সাজিয়েছে। তবে প্রথম টেস্টেই আসলে বাংলাদেশকে অনেক বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং আমরা যদি বলি যে আসলে দীর্ঘদিন পর আসলে সৌম্য সরকার দলে ফিরেছেন এবং তার যেই টেস্ট দলে ফিরেছেন, তো সেই জায়গা থেকে কিন্তু সৌম্যকে নিজেকে প্রমাণ করতে হবে এবং তার আজকে কিন্তু দেখেছে যে সৌম্য অনেকক্ষণ অনুশীলন করেছেন এবং দলের প্রত্যেকেই আসলে সর্বোচ্চটা উজাড় করে নিজেদের প্রস্তুত করছেন, কারণ জানেন যে আসলে প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কদের সামনে দাঁড়াতে হলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনেক দারুণ কিছু করতে হলে কিন্তু বাংলাদেশকে সেভাবেই প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে হবে। তো মিরপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এই নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য জাকেরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলেও প্রত্যাশা সাবেক অধিনায়কের। সম্মান নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় ৩০ মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ দেবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন, বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস যে বোলিংটা, এই পেসটা সৌম্য সরের যেটা খেলেছে বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার নতুন কুড়ি প্রসঙ্গ। নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে বাড়ছে ডিসিপ্লিনের সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হ্যান্ডবল ও টেবিল টেনিস সহ 10 ডিসিপ্লিনে মাঠে গড়াবে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনার এই আসর। শুধু ফুটবল, ক্রিকেট নয়, সব ডিসিপ্লিনকে শক্তিশালী করতে কাজ করবে সরকার। অনুশীলন, কোচিং সহ সব ধরনের সুযোগ সুবিধা সমানভাবে নিশ্চিত করবে সরকার। নতুন কুড়ির মতো মঞ্চে অংশ নিয়ে নিজেদের মেলে ধরার সুযোগ পেয়ে গর্বিত ক্রীড়াবিদরা। ভবিষ্যতে অলিম্পিক, কমনওয়েলথ গেমসের মতো মঞ্চে দেশকে পদক উপহার দিতে চান তারা।
ঝাঁক নতুনের জয়গানে মুখর আর্মি স্টেডিয়াম। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদরা নতুন কুড়ির মাধ্যমে পেয়েছেন নিজেদের প্রমাণের সুযোগ। 1,68,000 ক্রীড়াবিদের মধ্য থেকে মেধাবী খেলোয়াড়দের দেয়া হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার আধুনিক সুযোগ সুবিধা। সরকারি খরচে মিলবে অনুশীলন, ভালো মানের কোচদের কাছ থেকে শেখার সুযোগ। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার এত বড় মঞ্চে সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই ক্রীড়াবিদরা ভবিষ্যতে দেশকে এসএ গেমস, কমনওয়েলথ গেমস ও অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক উপহার দিতে চান তারা। আমরা এত বড় একটা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে খেলতে পারছি, এত অল্প বয়সে আমরা এই গ্রাউন্ডটা পেয়েছি, আমরা খেলতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আমরা। আমার স্বপ্ন হলো পারে আমি যে বাইরে খেলতে যাব, সাপে যাই গোল্ড মারবো, এটা আমার স্বপ্ন আছে। নদীতে, পুকুরে, এখান থেকে আমরা ছোট থেকে সাঁতার শিখতে শিখতে এত বড় পর্যায়ে এসে খেলছি। সাব গেমসে বাইরের দেশ খেলতে যাওয়ার অনেক ইচ্ছা আছে, আর বড় হেড হলে একটার মতো হওয়ার ইচ্ছা। ডেভেলপ গেম সম্পর্কে আমাদের আইডিয়া হবে। এটা আমাদের ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, অলিম্পিক্স, এশিয়া, সাউথ এশিয়া, এগুলো তো আমাদের মেডেল অহরহ আসবে। দেশের ক্রীড়াবিদদের একটা বড় অংশই হতে চায় ফুটবলার কিংবা ক্রিকেটার, কারণ এ দুই ডিসিপ্লিন ছাড়া অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে কম সুযোগ সুবিধা ও প্রচারের আলোয় না আসার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন বেশিরভাগ খেলোয়াড়। ক্রীড়াবিদদের আগ্রহ বাড়াতে তাই সতর্ক সরকার। শুধু ফুটবল, ক্রিকেট নয়, সব ডিসিপ্লিনকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে উদ্যোগ। দ্বিতীয় আসরে আমাদের এটার চেয়েও আরও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবং সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায় থেকে উঠে আসা ছেলে মেয়েদেরকে আমরা এই দ্বিতীয় আসরে খেলার সুযোগ করে দিব এবং এদের মধ্যে থেকেই আমরা আশা করি ন্যাশনাল টিমে, আমাদের এখান থেকে ন্যাশনাল টিমে আসবে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে। আজকে যারা ভালো খেলেছে, যেই টিম এবং যে ম্যান অফ দ্য ম্যাচ হবে, ম্যান অফ দ্য সিরিজ হবে, এদের মধ্যে থেকেই আমাদের বিকেএসপিতে সুযোগ পাবে। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স আপ হয়েছে, এদের মধ্যে থেকে আবার বিকেএসপিতে সম্পূর্ণ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী যে ঘোষণাটা আগেই দিয়েছিলেন যে সম্পূর্ণ সরকারি খরচে তাদেরকে ট্রেনিং এবং পড়াশোনার ব্যবস্থা করা হবে। শুধু নট অনলি ফুটবল, ক্রিকেটের উপরে আমরা থাকবো না, আমরা সবগুলো ইভেন্টকেই শক্তিশালী করব এবং সবগুলো ইভেন্টের মাধ্যমেই ভালো খেলোয়াড় উঠে আসবে ন্যাশনাল পর্যায়ে। তারা আবার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগকে তারা বহন করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নতুন কুড়ির দ্বিতীয় আসর। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এর আগে নতুন কুড়ি স্পোর্টসের দ্রুততম বালক হন খুলনা অঞ্চলের জাকির হোসেন, আর দ্রুততম বালিকার খেতাব পান ঢাকা বিভাগের মারিয়া। গতকাল বিকেলে আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর গড়িয়ে বিকেল, আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেসিং পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভৌ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুল ছেঁড়া। বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ির রানী মারিয়া। মাঠে বসেই পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। আমি একজন বড় অ্যাথলেটার হতে চাই আর দেশের জন্য গোল্ড আনতে চাই। ভবিষ্যতের লক্ষ্য থাকবে আমি একজন বড় খেলোয়াড় হব, বাইরের দেশে খেলতে যাব এবং বাংলাদেশের নাম করব। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়ঝোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এছাড়া দাবা, ক্রিকেট, তাইকোন্ডো ডিসিপ্লিনের জয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি, যেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে নেয় রংপুর নারী দল। আর বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। ময়মনসিংহকে 1-0 গোলে হারায় তারা। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীকে, তারেক জিয়া স্যার, যে সিলেট গিয়ে উদ্বোধন করছে। আমরা চাই কেন আমরা
এক যে আমরা এই আশা নিয়ে একবারে আইসি সিলেট থেকে। দল যে চ্যাম্পিয়ন হয়েছে এটা অনেক আনন্দের বিষয়, অনেক খুশির বিষয় যে দল চ্যাম্পিয়ন হয়েছে। নতুন কড়ির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ও মাদক থেকে দূরে থাকবে কিশোর কিশোরীরা। ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসবে নতুন কুড়ি থেকে উঠে আসা খেলোয়াড়রা, এমন প্রত্যাশাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে। আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে। নতুন করে স্পোর্টসের আগামী আসরে বাড়ছে ইভেন্ট সংখ্যাও, সেই সঙ্গে ইউনিয়ন পর্যায় থেকেও করা হবে খেলোয়াড় অন্বেষণ। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় প্রায় 4 মাস প্রতিযোগিতার পর জাতীয় পর্যায়ে এসেছে এইসব অ্যাথলেটরা। তবে তাদের স্বপ্ন, এখানেই তারা থেমে থাকতে চান না। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান আন্তর্জাতিক মঞ্চে এবং অলিম্পিক, এশিয়ান গেমসের মতো মঞ্চে তারা গোল্ড মেডেল জিততে চান লাল সবুজের জন্য। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাফের 15তম আসর বাংলাদেশে অনুষ্ঠিত হলেও পুরোপুরি আয়োজক সত্ত্ব পাচ্ছে না বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধু মাঠ প্রস্তুত করে দেবে বলে জানিয়েছেন বাফুফে গ্রাউন্ডস কমিটির সহ সভাপতি তাজওয়ার আউয়াল। জাতীয় স্টেডিয়ামের মতো সুযোগ সুবিধা অন্য কোথাও না থাকায় ম্যাচগুলো এখানেই আয়োজন করতে চান তারা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ বসছে বাংলাদেশে। 2018 সালের পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ ফিরেছে বাংলার মাটিতে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেগা ইভেন্টের 15তম আসরের লোগো উন্মোচিত হয়েছে ঢাকায়। ঘরের মাটিতে হামজা সমিতদের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। সেই সঙ্গে 23 বছর ধরে শিরোপা না জেতার ক্ষুধা তো আছেই তাদের। 7 দেশের এই টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। কাগজে কলমে এই তকমা থাকলেও পুরো আয়োজনের নিয়ন্ত্রণ সাফ নিজের হাতেই রাখছে বলে জানান বাফুফে গ্রাউন্ডস কমিটির সহসভাপতি তাজওয়ার আওয়াল। এটা একটা বড় টুর্নামেন্ট হবে, একটা দিনে 2টা খেলা করে হবে। দর্শকদের জন্য এন্ট্রি, এক্সিট, সেফটি পুরো সাফের আন্ডারে। বাফুফকে যদি ওনার রিকোয়েস্ট করে 100% বাফু ওনাদেরকে সাপোর্ট দিবে। সাফের কর্তাদের সঙ্গে সভা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আন্তর্জাতিক মান বজায় রাখতে টুর্নামেন্ট পরিচালনার বড় অংশই দেখভাল করবে সাফ। তবে বাফুফের মূল দায়িত্ব থাকবে মাঠ প্রস্তুত করা। আমরা খালি সাপোর্টিং পার্টনার। আমরা মেবি গ্রাউন্ডস রেডি করে দিব। আমরা মেবি যেদিন খেলা চলবে সেদিন, যেহেতু এটা একটা ফিফার খেলা হবে, ফিফার খেলার জন্য আমাদেরকে মেবি দায়িত্বটা দিবে মাঠ কন্ট্রোল করার জন্য। বাট বাকি যা ফ্যাসিলিটি, দর্শকরা কি পাবে, টিকিট কোত্থেকে কিনবে, প্লাস ওদের গ্যালারিতে কি আয়োজন হবে, এগুলো কিন্তু সব সাফের আন্ডারে। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের মতো বড় আসরের ম্যাচ আয়োজন করেছে বাফুফে। হামজা জামালদের বিগ ম্যাচগুলো আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের। সাব জাতীয় স্টেডিয়ামে হলে বাফুফে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। ঢাকা মাঠে চ্যালেঞ্জগুলো ওভারকাম করেছি আমরা। ফার্স্ট গেম থেকে লাস্ট 5-6টা গেম যেটাই ছিল, আমাদের দর্শকরা আগ্রহ পেয়েছে যে না, আমাদের প্রত্যেকটা খেলা থেকে ইমপ্রুভমেন্ট ছিল। এন্ট্রি, এক্সিট, ফুড, তারপরে ওয়াটার, যে ফেসিলিটি আমরা দিয়েছি, আমরা আশা করি এটা আগামীতে যদি আমরা একটু অভিজ্ঞতা নিতে পারি অন্য বাইরের গ্রাউন্ডে, আমরা এটাও চেষ্টা করব। সফলভাবে এই আসর শেষ করতে পারলে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগও তৈরি হতে পারে বলে মনে করে বাফুফে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। সংকটে ইতালির ফুটবল, দায়িত্ব নেওয়ার 16 দিনের মধ্যে টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন পাওলো মালদিনি। কোচ বাছাইয়ে পূর্ণ স্বাধীনতা না পাওয়াই কারণ। আবারও হতাশ করলেন ইমরানুর রহমান। কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। হিটে মোট অংশ নিয়েছিলেন 73 জন স্প্রিন্টার, তাদের মধ্য থেকে 27তম হয়েছেন ইমরানুর। এছাড়াও বক্সিংয়ে শেষ 16 থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। জাতীয় অ্যাথলেটিক্সের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের পার্থক্য বিস্তর, আর তাই মাস দুয়েক আগে দ্রুততম মানবের খেতাব জিতলেও ইমরানুরকে ঘিরে খুব একটা প্রত্যাশা ছিল না কমনওয়েলথ গেমসে। সেটা তার 10.58 সেকেন্ড টাইমিংয়ের জন্য। তারপরও আলোচনা আর সম্ভাবনা ছিল, কেননা এই ইমরানুরই 2023 লন্ডন নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে 100 মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন 10.11 সেকেন্ড সময় নিয়ে।
স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটসটাউনে এদিন শুরুটা বেশ ভালোই করেন ইমরানুর। নিজের গ্রুপে 6 জনের হিটে এগিয়েও ছিলেন বেশ খানিকটা সময়, কিন্তু মাঝ পথে এসে ছন্দপতন। শেষ পর্যন্ত তৃতীয় হয়ে ফিনিশিং লাইন টাচ করেন তিনি। এজন্য সময় নিয়েছেন 10.39 সেকেন্ড। নিজের গ্রুপে থার্ড পজিশনে থাকলেও মোট 73 জনের মধ্যে দেশের দ্রুততম মানব জায়গা করেছেন 27 নম্বরে। ফলে চূড়ান্ত পর্বের আগেই শেষ হয় তার কমনওয়েলথ মিশন। গ্লাসগো কমনওয়েলথে 100 মিটার স্প্রিন্টে সেমিফাইনালের টিকিট পেয়েছেন মোট 17 জন, যাদের মধ্যে সবার শেষে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংয়ের। তিনি সময় নিয়েছিলেন 10.24 সেকেন্ড, যার মানে দাঁড়ায় ইমরানুরের টাইমিং তার চেয়েও বেশ খানিকটা পিছিয়ে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সেরা সফলতা ধরা দিয়েছে ইমরানুরের হাত ধরেই। 2023 সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জেতেন তিনি। তবে এর পরের গল্পটা হারিয়ে যাওয়ার। ইনজুরি সহ নানা কারণে নিজেকে হারিয়ে ফেলেন তিনি, যদিও সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার। এদিকে ইমরানুরের মতো হতাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। 51 কেজি ওজন ক্যাটাগরিতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে তিনি হেরেছেন 5-0 পয়েন্টে। একই ইভেন্টে আশার আলো দেখাচ্ছেন রাকিব হোসেন। 55 কেজি ওজন ক্যাটাগরিতে তিনি জায়গা করেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্স এই 4 ডিসিপ্লিনে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ। ব্যক্তিগত অর্জনে এগিয়ে থাকলেও সেরা দল নিয়ে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপে পড়ছেন কিলিয়ান এমবাপ্পে। এই ক্ষত দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি তারকা। বিশ্বকাপ শেষ, ফাইনাল খেলতে না পারার আক্ষেপের সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হার, এসব ভুলতে গার্লফ্রেন্ডকে নিয়ে অবকাশ যাপন করছেন কিলিয়ান এমবাপ্পে। এরপরও হ্যাটট্রিক ফাইনাল খেলতে না পারার কষ্টটা কিছুতেই ভুলতে পারছেন না ফরাসি তারকা। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির আলোতে কিছুটা কম আলোচনায় ছিলেন এমবাপ্পে। সর্বোচ্চ 10 গোল ও 4 অ্যাসিস্ট করেও ফাইনালের আগ পর্যন্ত গোল্ডেন বুট নিয়ে শঙ্কায় ছিলেন কিলিয়ানো, কিন্তু শেষ পর্যন্ত তার হাতেই ওঠে আসরের সেরার স্বীকৃতি। আছেন ব্যালন ডিওরের তালিকাতেও। এমন অর্জনের কৃতিত্ব সতীর্থদের দিলেন ফরাসি তারকা। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের রান, পাস কিংবা টিম স্পিরিট ছাড়া এতগুলো গোল করা সম্ভব হতো না। আমার সর্বোচ্চ গোলের জন্য তারাও সমান ক্রেডিট পাবে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম অন্তত একবার বিশ্বকাপ খেলার। আমি ভাগ্যবান যে 3 বার বিশ্বকাপ খেলেছি, একবার চ্যাম্পিয়নও হয়েছি, আর এবার অধিনায়ক হিসেবে খেললাম, যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে ব্যক্তিগত অর্জন পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি এমবাপ্পেকে। বিশ্বকাপের মঞ্চে তার প্রথম নেতৃত্বে এত ভালো দল নিয়ে ফাইনাল খেলতে না পারার আক্ষেপ বহুদিন থাকবে ফরাসি তারকার। ট্রফিটা নিয়ে ফিরতে পারিনি আমরা, এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে। ফুটবল এমন একটা খেলা যা আমরা খুবই গুরুত্বের সঙ্গে খেলি। এখানে নিয়মটা সাধারণ, বলটা নাও, লক্ষ্য স্থির করো আর গোলের জন্য চেষ্টা করো। এই খেলাটা আমাদের গভীরভাবে আবেগতাড়িত করে। এবারের ফ্রান্সকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল সমর্থকরাও। মাঠে বসে কিংবা টিভির পর্দায় গলা ফাটিয়ে দলকে সমর্থন দিয়েছেন লেস ব্লুজ ভক্তরা, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে না পারায় এবার ক্ষমা চাইলেন কিলিয়ান। সময়ের ব্যবধানের কারণে আপনারা অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন। ফ্রান্সে কিংবা পৃথিবীর অন্য এক প্রান্তে বাসায় পরিবারের সঙ্গে কিংবা বাইরে বন্ধুদের সঙ্গে খেলা দেখেছেন। পতাকা কাঁধে নিয়ে অনেকে স্টেডিয়ামে আমাদের সমর্থন জানিয়েছেন। শুধু মাঠের 11 জন নয়, লাখ লাখ সমর্থকের একই রকম রোমাঞ্চ ছিল। এমবাপ্পের তার চেয়ে বড় কষ্ট প্রিয় কোচ দিদিয়ের দেশমের বিদায়ী আসরে মনে রাখার মতো অর্জন এনে দিতে না পারার। তার হাত ধরেই এত খ্যাতি ফরাসি তারকার। 18তে বিশ্বকাপ জেতানো, কাতারে ফাইনাল খেলা, এত কিছুর জন্য প্রিয় কোচের প্রতি কৃতজ্ঞ এমবাপ্পে। দিদিয়েরকে আমি সব বলেছি, তাকে এবং তার স্টাফদের ধন্যবাদ। কারো সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। ফ্রান্সে দিদিয়ের দেশমের অধ্যায় শেষ, নতুন কোচের দৌড়ে এগিয়ে জিদান। তাকে শুভকামনা জানিয়েছেন এমবাপ্পে। তামিম হোসেন, সময় সংবাদ। সব ধরনের ফুটবল থেকে সরে দাঁড়ালেন আর্জেন্টিনার জন্য অপয়া রেফারি স্লাভকো ভিনচিচ। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা স্পেন ফাইনালের রেফারিং বিতর্কের মাঝে এমন সিদ্ধান্ত নিলেন স্লোভেনিয়ার এই 46 বছর বয়সী রেফারি। এই কান্না ছিল বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়ার আনন্দের, কিন্তু ফাইনাল শেষে এই দায়িত্বটাই রূপ নেয় বিষাদে। প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় হতে হয়েছে নানা বুলিংয়ের শিকার। এবার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললেন আর্জেন্টিনার জন্য অপয়া রেফারি স্লাভকো ভিনচিচ।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা ছিল রেফারিং বিতর্ক, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে। প্রায় প্রতিটা ম্যাচে আর্জেন্টিনা রেফারির সুবিধা পেয়েছে বলে আছে অভিযোগ। তবে ফাইনালে হয়েছে ঠিক উল্টো। মেসির দল কার্ড খেয়েছে এই আসরে তাদের বাকি সব ম্যাচের মধ্যে সর্বোচ্চ 5 হলুদ কার্ডের সঙ্গে এনজোর লাল কার্ড। 10 জনের দলকে হারানোর সঙ্গে বড় লজ্জাও দিয়েছে স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গের পর স্লোভেনিয়ার রেফারির ওপর ক্ষোভ ঝাড়তে থাকেন আর্জেন্টাইনরা সোশ্যাল মিডিয়ায়, যা এখনও অব্যাহত। এমন পরিস্থিতিতে এবার রেফারিং ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন 46 বছর বয়সী স্লাভকো ভিঞ্চিচ। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা খোলাসা করেননি অভিজ্ঞ এই রেফারি। তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে জানায়, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রেফারিং করে এখন আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ভিঞ্চিচ। এর আগে বিশ্বকাপের মঞ্চে তার অভিষেক হয়েছিল 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি ম্যাচে। সেই হারের পর এবারের বিশ্বকাপেও তার অধীনে লজ্জা সঙ্গী হলো মেসিদের। গ্রুপ পর্বে ব্রাজিল, মরক্কো সহ এবারের বিশ্বকাপে মোট 4 ম্যাচে দায়িত্ব পালন করেন ভিঞ্চিচ। ইকুয়েডর মেক্সিকো ম্যাচে ফিফার নতুন নিয়মে মুখ ঢেকে কথা বলার কারণে পিয়েরো ফিনকাফিয়াকে লাল কার্ড দেন এই রেফারি। তবে সবচেয়ে বড় বিতর্কে পড়তে হয় আসরের ফাইনাল নিয়ে, যদিও এই ভিঞ্চিচকেই আসরের সেরার খেতাব দেয় ফিফা। এছাড়া ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন বিশ্বের অন্যতম সেরা রেফারির স্বীকৃতি দেয় তাকে। 2014 ইউরোতে ফ্রান্স স্পেন সেমিফাইনালে দায়িত্ব পালন করেন ভিঞ্চিচ। এছাড়া ক্লাব ফুটবলে অনেক বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে এই রেফারির। 2024 সালে তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে 15তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এছাড়া 2021 ও 22-এর ইউরোপা লিগের ফাইনালের দায়িত্ব পালন করেন ভিঞ্চিচ। তামিম হোসেন, সময় সংবাদ। সংকটে ইতালির ফুটবল, দায়িত্ব নেওয়ার 16 দিনের মধ্যে টেকনিক্যাল ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন পাওলো মালদিনি। কোচ বাছাইয়ে পূর্ণ স্বাধীনতা না পাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টানা ব্যর্থতা ইতালিকে ঢেলে সাজাতে 2006 সালের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার আন্দ্রে পিরলোকে কোচ করার কথা ভেবেছিল ইতালি ফুটবল ফেডারেশন। তবে রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর চুক্তি থাকায় রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে ফেডারেশন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে ইতালির। এ কারণেই পিরলোকে কোচ না করার জন্য চাপ প্রয়োগ করা হয় নানা মহল থেকে। এমন ঘটনায় কোচ হতে অস্বীকৃতি জানান পিরলো নিজেও। মূলত দেশটির ফুটবল পুনর্গঠনে পিরলোকে আনার পরামর্শ ছিল টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির, কিন্তু ফেডারেশনে স্বাধীনভাবে কাজ করতে না পারায় নিজের উপদেষ্টা সহ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক এই অধিনায়ক। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন দাস। সেপ্টেম্বরে ভারত সিরিজ থেকে দায়িত্ব দিতে পারে বোর্ড, খবর গণমাধ্যমের। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ, ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে লিটন। আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের। এবং শুধু ফুটবল ক্রিকেট নয়, নতুন কুড়ির 10 ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে শুরু দ্বিতীয় আসর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।